আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি। দলটির নেতারা বলছেন, নির্বাচন ভণ্ডুলের জন্য পরাজিত শক্তির সঙ্গে আঁতাত করে জামায়াত সহ ইসলামী দলগুলো পিআর পদ্ধতি সহ নানান ইস্যুতে বিক্ষোভ কর্মসূচি দিচ্ছে। নির্বাচন বাধাগ্রস্তকারীদের জনগণ প্রতিহত করবে বলেও মন্তব্য বিএনপি নেতাদের। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। নিজের গুলশানের বাসায় সাংবাদিকদের সাথে আলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক মাঠে বিএনপি কাউকে প্রতিপক্ষ নয়, প্রতিদ্বন্দ্বী মনে করে। তিনি বলেন, নির্বাহী আদেশে দল নিষিদ্ধ সমর্থন করে না বিএনপি। অন্য যে কোনো প্রক্রিয়ায় নির্বাহী আদেশের মধ্য দিয়ে যদি আমরা রাজনৈতিক দলের নিষিদ্ধ চাই, তাহলে সেটা হবে একটা ভয়ঙ্কর চর্চা। কারণ এখন যারা জাতীয় পার্টি সহ 14 দলের রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা চাচ্ছেন, তাদের বক্তব্য যদি সত্য হয়, তাহলে তারা সেই অভিযোগটা আদালতে উত্থাপন করতে পারে, আইন তো আছে। জাতীয় স্বার্থে সবাই একমত পোষণ করার কথা জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনকে বিলম্বিত বা বাধাগ্রস্ত করতে দেবে না জনগণ। তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি না হলে পতিত স্বৈরাচার সুযোগ নেবে। নির্বাচনকে বিলম্বিত করার জন্য অথবা বাধাগ্রস্ত করার জন্য যে কোনো রাজনৈতিক কৌশলকে দেশের জনগণ প্রত্যাখ্যান করবে। বাংলাদেশের রাজনৈতিক কালচার এবং নির্বাচনের ইতিহাস কোনোটার সাথেই সামঞ্জস্যপূর্ণ নয়। পিআর পদ্ধতিতে কোনোদিন সাধারণ মেজরিটি নিয়ে সরকার গঠন করা খুবই মুশকিল। অন্যদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, ভোটে জিততে পারবে না জেনেই কর্মসূচি দিয়েছে জনভিত্তিহীন দলগুলো। যারা এখন পিআর এর পক্ষে ওকালতি করছে, তারা উপলব্ধি করতে পেরেছে যে জনগণ তাদেরকে ভোট দিবে না, অতীতেও দেয়নি, ভবিষ্যতে দিবে না। সুতরাং তারা এই নির্বাচনটি বিঘ্নিত করার জন্য এবং নানা ধরনের ষড়যন্ত্র বাংলাদেশে চলে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে জোর করে ক্ষমতা গ্রহণের যে সংস্কৃতি, তা পরিবর্তনের জন্য একবারের জন্য হলেও পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াত ইসলামী। বিকেলে দলটির আমিরের নেতৃত্বে 6 সদস্যের দল ইউরোপীয় পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা বলেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় তিনি বলেছেন, ইউরোপীয় প্রতিনিধি দলের সাথে নির্বাচন এবং সংস্কার বিষয়ে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। জামায়াত ইসলামীর পক্ষ থেকে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের কাছে তুলে ধরলে তারা এই বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেন বলে জানান ডাক্তার তাহের। আন্দোলন প্রসঙ্গে তারা বলেন, মাঠের রাজনীতি এবং টেবিল বৈঠকে আলোচনা একই সাথে চলবে। নির্বাচন পদ্ধতি এবং সংস্কারের যে বিষয়গুলো ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়নি, সেসব বিষয় নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করতে চায় এই দলটি। ঐক্যমত্য কমিশনের মেয়াদ বাড়ালেও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা না থাকলে সব বিষয় ঐক্যমত সম্ভব নয় বলছেন মোহাম্মদ তাহের। পলিটিক্যাল পার্টিগুলোর যে কালচার, যে মেন্টালিটি, জোর করে কেন্দ্র দখল করে এমপি হয়ে ক্ষমতায় যাওয়া, এই মাইন্ডসেটটাকে পরিবর্তন করা অত্যন্ত জরুরি। কিন্তু অ্যাটিটিউডটা তো রয়ে গেছে ফালি ফল্টে উল্টে দেওয়ার। তো এটা তো জাতীয় নির্বাচনে হওয়ার আশঙ্কা আছে। তো সে কারণে আমরা বলেছি যে পিআর সিস্টেম যদি হয়, সেখানে এককভাবে কোনো ক্যান্ডিডেট থাকবে না কোনো এলাকায়, এবং সে একাই কেন্দ্র দখল করার ইন্টারেস্ট হারিয়ে ফেলবে, টাকা দিয়ে কেন্দ্র হারিয়ে ফেলবে। এই জন্য আমরা কমপক্ষে একটিবার পরীক্ষামূলকভাবে পিআর সিস্টেম নির্বাচন চাই, অ্যাটিটিউড চেঞ্জ করার জন্য। নির্বাচনের পরও যেন জুলাই আগস্ট হত্যার বিচার থেমে না যায়, রাজনৈতিক দলগুলোর নির্বাচন ইশতেহারে সে বিষয়টি থাকবে বলে প্রত্যাশা জুলাই যোদ্ধা এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। এদিকে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনে দেয়া সাক্ষ্যে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান গত 15 বছরে দুঃশাসনের যেন পুনরাবৃত্তি না হয়, সেজন্য ন্যায় বিচার দাবি করেছেন। রিপোর্ট আরও জানাচ্ছেন হাসান জাভেদ। জুলাই আগস্ট হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান জুলাই যোদ্ধা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কিন্তু অন্য একজনের সাক্ষ্য যারা সম্পন্ন না হওয়ায় তার সাক্ষ্য নেওয়া যায়নি। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত জুলাই আগস্ট হত্যার বিচার প্রক্রিয়া নিয়ে তারা সন্তুষ্ট। বাকি বিচার প্রক্রিয়ায় যেন ধারাবাহিকতা থাকে সে দাবি জানান তিনি। বিচার প্রক্রিয়া কিন্তু একটা দীর্ঘ সময় ধরে আসলে চলবে, তার প্রক্রিয়া অনুযায়ী। ফলে নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়,
সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে, সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে, সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট, তাদের সেই ইস্তিহারেও যাতে সেটা থাকে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। এদিকে দ্বিতীয় দিনে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিগত সরকারকে ফেসিস্ট উল্লেখ করে তিনি আগামীতে যাতে কেউ ফেসিস্ট হতে না পারে সেজন্য ন্যায় বিচার দাবি করেন। এই বিচারের মাধ্যমে, ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে বাংলাদেশের আমরা জাতি হিসেবে আমরা বলতে চাই নেভার এগেইন, আর কোনোদিন যেন বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট, কোনো অটোক্রেটিক রেজিম না আসে। বাংলাদেশের যাত্রাটা যেন গণতন্ত্রের দিকে হয় এবং মানবাধিকারের। আমরা মনে করি যে তার এই সাক্ষ্য শেখ হাসিনার অপরাধ প্রমাণের জন্য বা আসামিদের অপরাধ প্রমাণের জন্য একটা গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে, ঐতিহাসিক সাক্ষী তিনি দিয়েছেন। আর বাকিটা তো আদালত পর্যালোচনা করে সেই ব্যাপারে তাদের অভিমত জানাবেন। পরে মাহমুদুর রহমানকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন। জেরা শেষ না হওয়ায় বুধবার সাক্ষীকে আবারও জেরা করা হবে। সেদিন নাহিদ ইসলামেরও সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ধর্মীয় উৎসব পালন করাটা জাতি হিসেবে খুবই হাস্যকর উল্লেখ করে এই ধারণা থেকে বের হয়ে আসার জন্য সবাইকে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি আহ্বান জানান। এক ধর্মের সাথে আরেক ধর্মের পার্থক্য থাকতেই পারে, কিন্তু তার ভিত্তিতে রাষ্ট্র কখনোই কাউকে পার্থক্য করতে পারবে না বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা দোরগোড়ায়। ধুমধামের সাথে সেই উৎসব পালনে সবাই প্রস্তুতিও নেওয়া শুরু করেছে। কিন্তু দুর্গাপূজার সময় রাষ্ট্রীয় কাজে প্রধান উপদেষ্টা দেশের বাইরে থাকবেন বলে কয়েকদিন আগেই তিনি দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করলেন। মঙ্গলবার সকালে ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন ডক্টর ইউনূস। মন্দির প্রাঙ্গণে পৌঁছালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্ট ও মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির নেতারা সেখানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। এ সময় তিনি বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সবাই একই রকম সুবিধা ভোগ করবে। যে ধর্মে বিশ্বাস করুক, যেই মতবাদে বিশ্বাস করুক, রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক। নাগরিকের সমস্ত অধিকার সংবিধানে লিপিবদ্ধ করা আছে। কোনো সরকারের অধিকার নাই তাকে কোনো জায়গা থেকে বঞ্চিত করা, ক্ষুদ্র পরিমাণেও বঞ্চিত করা। পূজার কাঠামোতে দেশ ও জাতির সব ধরনের ঐক্য সংহতির প্রতীক আছে। দশভুজা দুর্গার অসীম শক্তি সম্মিলিতভাবে সমস্ত অশুভ শক্তিকে পরাজিত করে। এর মধ্যেই ঐক্যবদ্ধ হবার চিত্র আছে। সবাই যার যার শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হলে আমরা সব অশুভ শক্তিকে পরাজিত করতে পারবো। হিন্দু ধর্মাবলম্বীরা সারা দেশে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে যেন পূজা উদযাপন করতে পারে, সেজন্য সরকারের প্রস্তুতির কথাও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তবে কেন সবসময় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে সবাইকে ধর্মীয় উৎসব পালন করতে হয়, সে বিষয়টি উল্লেখ করে আফসোসও করেন ডক্টর ইউনূস। এরকম নিরাপত্তা বাহিনীর বেষ্টিত হয়ে ধর্ম পালন করে একটা হাস্যকর জিনিস হয়। এটা কি কথা হলো? এটা কোন দেশ, কোন ধরনের দেশ বানালাম আমরা? এরকম দেশ বানানোর জন্যই এত রক্তপাত, এত কিছু হলো। সম্পূর্ণ বিশ্বাসের মধ্যে আমরা আমাদের যার যার মত, যার যার ধর্ম পালন করতে চাই, এই নিশ্চয়তা আমরা চাই। এবারের দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরকে সরকারের পক্ষ থেকে 5 কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের কারণে 2026 সালের অমর একুশে বইমেলা 1.5 মাস এগিয়ে আনার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আয়োজক সংস্থা বাংলা একাডেমি। এবছরের 15 ডিসেম্বর থেকে পরের বছর 15 জানুয়ারি পর্যন্ত বইমেলা অনুষ্ঠানে সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এনটিভিকে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম। বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয়ের বৈঠকের পর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন এইচ.এম. মেহেদী হাসান। 52 ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে প্রতি বছরের ফেব্রুয়ারি জুড়ে অনুষ্ঠিত হয় অমর একুশে বইমেলা, যা এখন বাংলা সংস্কৃতিরই এক অবিচ্ছেদ্য অংশ। তবে আসছে বছর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা থাকায় একই সময়ে বইমেলার আয়োজন নিয়ে ভাবনায় পড়েছেন প্রকাশকরা। চাইছেন দিনক্ষণ এগিয়ে আনতে।
আগে মেলা হয়ে গেলে তো প্রস্তুতিতে কিছু অসুবিধা হতেই পারে, কিন্তু আমার মনে হয় সেটা সবাই সামলে নেবে। 12 তারিখে বা 13 তারিখে ওই সময় নির্বাচন হবে, আবার রোজা চলে আসছে এই প্রেক্ষাপটে। কিন্তু পরবর্তীতে জানা গেল যে আমাদের সিকিউরিটির জন্য যে ফোর্সের দরকার মেলাতে, এই ফোর্সটা তখন সংকটে পড়বে, দেওয়া যাবে না। মেলার আয়োজক সংস্থা বাংলা একাডেমির মহাপরিচালক জানান, প্রকাশকদের চাওয়ায় সায় রয়েছে তাদেরও। ফেব্রুয়ারি মাসে শুধু নির্বাচনের জন্য না, ফেব্রুয়ারি মাসে কিন্তু রোজাও বটে। অভিজ্ঞতা হলো যে রোজার মধ্যে প্রকাশকরা সাধারণত মেলা করতে চান না, তো ফলে তারাই আসলে মন্ত্রণালয়ে এবং আমাদের কাছে চিঠি দিয়েছেন যে এটা এগিয়ে আনা যায় কিনা। তো নানান কিছু বিচার বিবেচনা করে তারা প্রস্তাব করেছেন যে ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির 15 তারিখে মেলা হলে ভালো। তো ওদের যেহেতু প্রধান মত, ওরাই প্রধান পক্ষ, ওরাই মেলা করবে, ফলে আমরা সেটাকে প্রায়োরিটি দিয়ে অগ্রসর হচ্ছি। গেলবারের চাইতে আরও সুন্দর বইমেলা আয়োজনের চেষ্টা থাকবে বলেও জানান বাংলা একাডেমির এই মহাপরিচালক। বৃহস্পতিবার আশা করি আমরা আমাদের উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে মিটিংটা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা। সার আমদানির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে কৃষি এবং শিল্প মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে নতুন আরোপিত শুল্ক আরও কমানোর বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয় দেখছে বলেও জানান উপদেষ্টা। আর সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের প্রতিষ্ঠান দেখে নয়, আন্তর্জাতিক দর যাচাই করেই LNG কেনা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট করছেন রকুন উদ্দিন। দরপত্রের নিয়মনীতি উপেক্ষা করে কয়েক লাখ ডলারে সার আমদানি করতে কৃষি মন্ত্রণালয়ের কার্যাদেশ দেবার খবর উঠে এসেছে কয়েকটি গণমাধ্যমে। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চান অর্থ উপদেষ্টার কাছে। আইদার শিল্প মন্ত্রণালয় থেকে আনে আর অথবা কৃষি মন্ত্রণালয়। হ্যাঁ, এটা খতিয়ে দেখবেন। যুক্তরাষ্ট্রের 3 সদস্যের বাণিজ্য প্রতিনিধি দলের সাথে আমদানি বাড়িয়ে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা। আমদানি বাড়লে খরচ বাড়বে, কিন্তু ভোক্তাদের ওপর প্রভাব পড়বে না বলেও দাবি করেন তিনি। কমার্স মিল ডিপেন্ড করবে যারা কট্টক ঘাটতিটা কমানোর জন্য কী কী আমদানি করতে পারবে, সেটা মোটামুটি কিন্তু আমরা একটু কমফোর্টেবল পজিশন। আমাদের ঘাটতি খুব 7.8 বিলিয়নের মতো ছিল। আমরা গম ব্যাপারে বলেছি আমাদের মানে একটু বেশি হবে, কিন্তু কোয়ালিটিটা একটু বেটার। না, ভোক্তাদের উপর আমরা তো এমনি তো সমস্ত কিছু ভোক্তাদের ব্যাপারে আমরা প্রাইস ট্রাইসের ব্যাপারে ইস্যু করছি, আর অনেকটা TCB বা অন্য অন্য ইস্যুগুলিতে আমরা এগুলো সব তো দিচ্ছি সাবসিডি। যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের প্রতিষ্ঠান থেকে LNG কেনার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার বিষয়ে অর্থ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। আমরা তো সব ইন্টারন্যাশনাল প্রাইসগুলো কম্পেয়ার করে দেখি, সেটা এই আমেরিকা হোক, চায়না হোক বা সৌদি আরবিয়া হোক, কাতার অবশ্য এখন বন্ধ চুপচাপ, অন্যগুলো আমরা করছি, কম্পেয়ার করে করছি, এত সহজ না। আমেরিকা হলে আমরা দিয়ে দেবো। পিটার হাসকে আমরা জানি হতো, পিটার হাসকেই কোথায় করে, এর আগে এসে ছিল কি জানি, আরে মরিয়ার্টি ছিল না, সে তো গার্মেন্ট, আমরা কি গার্মেন্ট ওখানে দিয়ে দিছি ওর জন্য। কর্মসংস্থান কমা ব্যবসা বাণিজ্যের উপর নির্ভর করে, তবে বর্তমানে ব্যবসা বাণিজ্য আগের চেয়ে ভালো বলে দাবি করেন উপদেষ্টা। রকুন উদ্দিন, NTV নিউজ, ঢাকা। হল সংসদ এবং জাকসু নির্বাচনে কর্তব্যরত অবস্থায় জান্নাতুল ফেরদৌস নামের একজন শিক্ষিকার মৃত্যুর ঘটনায় প্রশাসন এবং নির্বাচন কমিশনের নীরবতায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছেন শিক্ষক এবং শিক্ষার্থীরা। দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এক কর্মসূচি পালন করেন তারা। পরে সমাবেশে জান্নাতুল ফেরদৌসের স্মরণে একটি সড়কের নামকরণ এবং তার পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে প্রাপ্য বেতনের সমমানের অর্থ প্রদানের দাবি জানানো হয়। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভোট গণনার কাজে অংশ নিয়ে অসুস্থ হয়ে মারা যান চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা। একীভূত করতে এক্সিম ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ব্যাংকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ধীরে ধীরে নিষ্ক্রিয় হবে ব্যাংকগুলোর বর্তমান পরিচালনা পর্ষদ এবং MDর পদ। আমদানিকারকদের স্বার্থ রক্ষার বিষয়টিতে গুরুত্ব দিয়ে এমন সিদ্ধান্তে একমত হয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভার সদস্যরা। সেলিম মালিকের রিপোর্ট। বিগত স্বৈরাচার সরকারের সময় দেশের ইসলামী ব্যাংকের বেশিরভাগ দখল নেয় এস আলম গ্রুপ। সীমাহীন লুটপাটে ব্যাংকগুলোকে প্রায় দেউলের পথে নিয়ে যায় শিল্প গোষ্ঠীটি। ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে চলতি মাসে টানা 3 দিন শুনানি শেষে একীভূতের পক্ষে মত দেয় ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকের পর্ষদ।
এক সপ্তাহ পর মঙ্গলবার বিকেলে বোর্ড সভায় এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী এবং ইউনিয়ন ব্যাংকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। আসলে ব্যাংকের প্রকৃত অ্যাসেট যাচাই করে তাদের অ্যাসেট কোয়ালিটিতে যাদের খুবই খারাপ অবস্থা তাদের কিভাবে উত্তরণ করা যায় তারই একটা বেস্ট টুলস হিসেবে আমরা ধরছি যে মার্জারি হচ্ছে এই কয়টা ব্যাংকের জন্য সর্বোৎকৃষ্ট পন্থা আর কি। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, সভায় আমানতকারীদের স্বার্থ রক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। সরকার যতটুকু সম্ভব আর্থিক সহায়তা করতে নীতিগতভাবে সম্মত হয়েছেন, তার একটা আর্থিক যে বাধা সেটা দূর হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্যে এই 5 শরিয়া ভিত্তিক ব্যাংকের আমানত নেমে আসে 1,36,000 কোটি টাকায়, যার বিপরীতে মোট ঋণের হার 1,95,000 কোটি টাকার বেশি। এর মধ্যে ব্যাংকগুলোতে খেলাপির হার 77%। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। দুর্নীতির মাধ্যমে প্রায় 36 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজুকের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে সংস্থাটির কার্যালয়ে ব্রিফিংয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আখতারুল ইসলাম এ তথ্য জানান। বলেন, রাজুকের সাবেক চেয়ারম্যান এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা 57টি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট 177 কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন হয়েছে। এছাড়াও নর্দার্ন ইউনিভার্সিটির 19 কোটি 19 লাখ টাকা আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ সহ বোর্ডের 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। অন্যদিকে সরকারের 25 কোটি 13 লাখ টাকার কর ফাঁকির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল সহ 6 জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।